পাশের মসজিদে আজান দেওয়া হচ্ছে। শীত ঘনিয়ে আসছে। ঘরে তেমন ঠান্ডা না থাকলেও বাইরে হিমশীতল বাতাসে শরীরের লোম দাঁড়িয়ে যায়। গভীর আলসতা ছেড়ে বিছানা থেকে নামলো তে। ঘুম পুরোপুরি কাটেনি তার, তবু বিছানা থেকে উঠে ঢলতে ঢলতে ঘর থেকে বেরিয়ে গেল। উঠোনে পা দিতেই ঠান্ডায় তার শরীর কাঁপতে লাগলো। তে দ্রুত হেঁটে চলে গেল কলপারে। ঠান্ডা ঠান্ডা পানিতে অজু করে কাঁপতে কাঁপতে আবার ঘরে এলো। ফরজের নামাজ আদায় করে কিছুক্ষণ বসে কোরআন তেলাওয়াত করলো। তারপর সকালে রান্না বানানোর জন্য মোটা একটা চাদর গায়ে জড়িয়ে রান্নাঘরে গেল। ভাত, পালং শাক ও মাছের তরকারি মাটির চুলায় রান্না করবে। চুলায় ভাত বসিয়ে পেঁয়াজ ও মরিচ কাটতে লাগলো। খাঁচার মধ্যে মুরগিগুলো বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকি করছে। সেই শব্দে ঘুম ভেঙে যায় রোজ বেগমের। ডান হাতখানা দিয়ে চোখ ডলতে ডলতে দরজার সামনে দাঁড়ালেন তিনি। তারপর হাঁক ছেড়ে বললেন, তুই কি মুরগির ডাক শুনতে পাস না? এখনো মুরগি ছাড়িসনি কেন? তে নরম গলায় বলল, ছোট মা, এখনো খুব একটা ভোর হয়নি, বাইরে কুয়াশায় ভরা। এই সময় মুরগি ছেড়ে দিলে কুকুর বা শিয়ালে তাড়া করবে। আমি অফিসে যাওয়ার সময় ছেড়ে দেব। রোজ বেগম বিরক্ত গলায় বললেন, মাঝে মাঝে ইচ্ছা করে মুরগিগুলারে বেচ্ছা দেই। আপদগুলা সকাল হইলে ডাকাডাকি শুরু করে। তে আর কথা বলল না। রোজ বেগম থেকে বকাবকি করে ঘরে চলে যান। 6টা বেজে গিয়েছে। তে রান্না শেষ করে বাথরুমের দিকে দৌড়িয়ে গেল। ঠান্ডা পানিতে গোসল করে অফিসের জন্য রেডি হয় সে। 2 মুঠো ভাত খেয়ে অফিসের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। উঠোনে নেমে মুরগি খাঁচা খুলে অল্প খাবার দিয়ে তারপর চলে গেল। তে বাসে উঠে বসলো। লোকাল বাসে কখনো সিট পাওয়া যায়, আবার কখনো দাঁড়িয়ে যেতে হয়। তে একটা সিট ধরে দাঁড়িয়ে রইল। বার 2-1 ঘড়ির দিকে তাকালো সে। 7:30 নাগাদ অফিসে ঢুকতে হবে। 1 মিনিট বিলম্ব হলে সিকিউরিটি গার্ড প্রবেশ করতে দেবে না। এই যে আর কোম্পানির মালিকের বিয়েতে, এই জন্য থেকে সারাক্ষণ জিয়র নামজনের আশেপাশে থাকতে হয় এবং প্রায় কাজের জন্য বসের বাড়িতে যায় সে। তে মানুষের মুখে অনেক শুনেছে, ধনী লোকরা গরিবদের মানুষ বলে মনে করে না, 2 পয়সার মূল্য দেয় না। মানুষের এই আলোচনা তার বস এবং ম্যামের সাথে বেমানান। জিন বেগম খুব ভালো মনের মানুষ, বাড়িতে গেলে খুব স্নেহ করেন। মানুষ একজনের জন্য 10 জনকে খারাপ বলে। যেমন কোন নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে ঝগড়া হলে সঙ্গে সঙ্গে তার পুরো পরিবারকে খারাপ বলা হয়, কিন্তু পরিবার এখানে নির্দোষ। যুগ পাল্টালেও মানুষের চিন্তা এখনো আপডেট হয়নি। বাস থেকে নেমে পড়েতে 2 মিনিট সামনের দিকে হেঁটে এগিয়ে গেল। কোম্পানির বিশাল গেট দিয়ে ঢুকলো সে। নির্দিষ্ট সময়ের চেয়ে 10 মিনিট আগে চলে এসেছে তে। জিয়ন আরএম তাকে অনেক স্নেহ করেন। মাঝে মাঝে বলেন, আমার কোনো মেয়ে থাকলে সে তোমার মতন হতো। আল্লাহ একটা ছেলে দিয়েছে, সে দেশে বাইরে থাকে, আর এই বৃদ্ধ বয়সে আমাকে অফিসে ছুটে আসতে হয়। সে কোম্পানির দায়িত্ব নিলে আমি একটু বিশ্রাম নিতে পারতাম। তাও ভালো যে তুমি আমার সঙ্গে আছো, তাই আমি একটু আরাম করতে পারি। নামজুন সাহেব থেকে মেয়ের মতন ভালোবাসেন। এত ভালোবাসার মানুষের ভিড়ে ভালোবাসার শূন্যতা নিঃশেষ হয়ে যাইতে। সকালে ঘুম থেকে উঠে কাজের জন্য অফিসে আসা, আবার রাতে ফিরে যাওয়া। মাঝে মাঝে তার শরীরটা এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে আর নড়াচড়া করার শক্তি পায় না। তের এত কষ্ট ও পরিশ্রম দেখেও রোজ বেগমের মন গলে না। রোজ বেগমের বিয়ে হয়েছে 16 বছর, কিন্তু তার নিজের কোনো সন্তান নেই। উনি কখনো মা হতে পারবেন না, তবু তের প্রতি তার অবিচার কম হয়নি। তের মা ইয়ঞ্জন বেগম মারা যায় যখন তের 5 বছর বয়স। ছোট মেয়ের কথা ভেবে দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নেই সবিন সাহেব। বিয়ে 2 বছর পর নিজের একটা সন্তান চায় রোজ বেগম। 1 বছর চেষ্টার পরও নিজের গর্ভধারণ করতে পারেনি। তারপর স্বামী স্ত্রী ছুটলেন হসপিটালে। রিপোর্ট দেখার পর ডাক্তার জানালেন রোজ বেগম কোনোদিনও মা হতে পারবেন না। তারপর থেকে রোজ বেগম তের উপর আগে চেয়ে দ্বিগুণ চড়া হন। ছোট মেয়েটার উপর অনেক অত্যাচার করছেন। এত বছর পরেও তার স্বভাব বিন্দুমাত্র বদলায়নি। সবিন সাহেব তার মেয়েকে খুব ভালোবাসতেন। দ্বিতীয় বিয়ের 6-7 বছর পর মেয়ের প্রতি মায়া মমতা ধীরে ধীরে উঠে যায়। তে পড়াশোনা শেষ করে জিওম নামজনের কোম্পানিতে চাকরি পায়। সবিন সাহেব প্যারালাইজ। 2 বছর ধরে বিছানায় পড়ে এখন তের বেতনে সংসার চলে। তের কলিগ, সে তের চেয়ে 5 বছরের বড়। তে তাকে বড় বোনের মতন ভালোবাসে। তে খেয়াল করেনি জিমিন এসেছে। হঠাৎ জিমিন ডাক দিল, কি ভাবছো তে? জিমিনের ডাকে কেঁপে ওঠেতে সে মাথা নাড়িয়ে বলল, কিছু না আপু, তুমি কখন এলে? জিমিন বলল, এইমাত্র আসলাম। তুমি কি তোমার মায়ের কথা ভাবছো? শোনাতে, তুমি যতই কথা লুকানো রাখা শেখো না কেন, আমার চোখ এড়াতে পারবে না। আমি তোমাকে 2 বছর ধরে দেখছি। তে নিচে ছুটে বলল, মাকে মনে পড়ছে। জিমিন বলল, আবার ঝামেলা হয়েছে? বুগাম হঠাৎ বলে উঠলো, তে কফি খাবা? আমি বাইরে যাচ্ছি। তে তাকালো না, বললো না আমি কিছু খাবো না। টেলিফোন বেজে উঠলো। আরএম সাহেব কল করেছেন, ওনার কেবিনে যেতে বললেন। তে ওনার অফিস কক্ষের দিকে এগিয়ে গেল। দরজায় ঠোকা দিয়ে বলল, আমি কি আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ এসো তে, তোমার আবার অনুমতি নিতে হয়। তে এসে সামনে দাঁড়ালো। আরএম সাহেব জিজ্ঞাসা করলেন, আজ কি আমার কোনো মিটিং আছে? তে টাইম শিডিউল দেখে বলল, জি স্যার, সকাল 11টায় ও সন্ধ্যা 6টায় মিটিং আছে। বাতিল করো। কেন স্যার?
আজ আমার একমাত্র ছেলে দেশে ফিরবে, আমি অফিসে কোনো কাজ করতে পারবো না। তুমি আগামীকাল বা পরশু তারিখ ঠিক করো। আচ্ছা স্যার। আর স্যার, আপনি কি এয়ারপোর্টে যাবেন? ছোট স্যারের ফ্লাইট কখন নামবে? হ্যাঁ, সকাল 10টায়। আচ্ছা, আমি আপনার যাওয়ার সব ব্যবস্থা করছি, তুমিও আমার সাথে যাবে। তে অবাক হয়ে তাকালো, জিজ্ঞাসা করলো আমি? হ্যাঁ, বৃদ্ধ হয়েছে তো আজকাল সব ভুলে যাই। তুমি আমার সঙ্গে থাকলে আমি নিরাপদ অনুভব করি। ঠিক আছে স্যার, আমি মিটিং বাতিল করছি। তে এসে তার ডেস্কে বসলো। এমন সময় বোগাম কফি নিয়ে এলো, কফি কাপটা ডেস্কে রাখলো। তে বললো আমি চাইনি। আরে খাও, তোমার মাথা ঠান্ডা থাকবে, বললো বোগাম। সঙ্গে সঙ্গে তে তাকালো জিমিনের দিকে। জিমিন তখন হেসে বলল, তে আমার সন্দেহ হচ্ছে সম্ভবত বোগাম তোমাকে পছন্দ করে। তে কথাটা উপেক্ষা করে বলল, না, আমরা শুধুই কলিগ। আমি বাজি ধরে বলতে পারি, জিমিন বলল। তে চুপ করে রইল, সে এইসব বিষয়ে কিছু জানতে চাই না। এটা সত্যি হলে বোগাম ও তার বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কথাটা মিথ্যে হোক। সময় 12টা 20। নামজুন সাহেব বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন। ফ্লাইট আরো 3 ঘন্টা পর আসবে। আরএম সাহেব খুব বিরক্ত হয়ে বললেন, ছেলেটা ইচ্ছে করে আমাকে এখানে দাঁড় করে রেখেছে। ফ্লাইট মিস করেছে, পরের ফ্লাইটে আসবে। একবার ফোন করে বললে কি হতো? এই প্রখর রোদে আমি আর কতক্ষণ বসে থাকবো? তে আহত গলায় বলল, স্যার, বিকাল 3টায় ফ্লাইট ল্যান্ড করবে। আরএম সাহেব হতবাক হয়ে চমকে উঠে বলল, কি? আরএম সাহেবের ছেলে জাঙ্কুক 2 দিন আগেই দেশে এসেছে, এর মধ্যে সে ফিরে যেতে চায়। আরএম সাহেব ও তার স্ত্রী জিন বেগম তাদের ছেলেকে এত তাড়াতাড়ি যেতে দেবেন না। আর জাঙ্কুক সে যাবে। এই দেশের শব্দ দূষণ, ধুলোবালি, এইসব নিয়ে সে খুব বিরক্ত হয়। আরএম সাহেব ভয় পাচ্ছেন, বিদেশে থাকতে থাকতে তার ছেলে তাদের মতন হয়ে যাচ্ছে। একদিন সে বলবে, এখানে কাউকে বিয়ে করে এই দেশে থাকবো, আমি আর দেশে ফিরবো না। জাঙ্কুককে শক্ত করে রাখার উপায় খুঁজতে থাকেন আরএম সাহেব। জিন বেগম ভাবুক গলায় বললেন, ওকে বিয়ে করালে কেমন হয়? দেখা গেল স্ত্রীর জন্য সে এই দেশেই থাকলো। সহজ ভাষায় আরএম সাহেব বললেন, তোমার ছেলে বিয়ে করবে, দেশে কিছুই তার ভালো লাগে না। মেয়ে পছন্দ করবে তুমি মনে করো, পরে যদি বলে এই দেশে মেয়ে বিয়ে করবে না? এত অযথা কথা কেন বলো? তাকে বোঝানোর দায়িত্ব আমার, তুমি শুধু উপযুক্ত পাত্রী খোঁজো। আরএম সাহেব বললেন, নিজের চেয়ে বিপরীত প্রকৃতি কাউকে বিয়ে করলে সংসার হয়, আর একই প্রকৃতি বিয়ে করলে সংঘর্ষণ ঘটায়। তোমার ছেলের স্বভাবের বিপরীত শান্ত কোমল হৃদয় মেয়ে খুঁজে পাওয়া খুব কঠিন। জিন বেগম একমতে চিন্তা করে একটি মুচকি হেসে বললেন, তে আমি তাকে খুব পছন্দ করি, তার স্বভাব এবং সবকিছু জাঙ্কুকের বিপরীত। তুমি কি বলো? তুমি ঠিক বলছো, কিন্তু তোমার ছেলে কি তাকে বিয়ে করতে রাজি হবে? পরে যদি গরিব বলে অপমান করে? ভয়টা এখানেই। তোমার ছেলে যা মেজাজ, ঠিক তোমার মতন। জিন বেগম অবাক হয়ে বললেন, কি? তোমার মনে নেই আমরা যখন যুবক ছিলাম তোমার রাগ ভাঙাতে আমার একদিন লাগতো? জিন বেগমকে গম্ভীর দেখাচ্ছেন, তারপর পুরনো কথা ভেবে হঠাৎ হাসতে শুরু করলেন তিনি। সিদ্ধান্তহীনায় বুক চেতে শরীর কাঁপছে। আজ অফিসে যেতেও ইচ্ছা করছে না। ঘরে থাকলেও মা সারাদিন কথা শোনাবে। তে কাজগুলো শেষ করলো, বাড়িতে মুরগি খাবার দিয়ে উঠোন ঝাড়ু দেওয়া শুরু করে। তে শুধু নামে কাজ করে, সারা মাসে বেতন নেয় রোজ বেগম। যত টাকা বেতন পায় তার থেকে অর্ধেকটা যদি বাঁচানো যেত তাহলে বাড়ির একটু মেরামত করা যেত। রোজ বেগম টাকা দিয়ে কি করে তার হিসাব দেয় না। তে ভয়ে কথা বলতে পারে না। সবিন সাহেব সারাদিন বিছানায় শুয়ে থাকেন, তার শরীর অবাস। তে অফিসে চলে গেল। গেটের সামনে বোগামের সাথে দেখা হলো। মৃদু হাসলো বোগাম, তারপরে হেঁটে গিয়ে জিজ্ঞাসা করলো, তে সারে ছেলেকে দেখছো? দেখতে কেমন? তে মৃদু গলায় বলল, হলিউডের মুভি দেখো? হ্যাঁ, মাঝে মাঝে দেখা হয়। দেখতে হলিউডের হিরোদের মতন স্মার্ট আর ভালো। বোগামের হাসি মলিন হয়ে গেল। প্রিয়জনের মুখ থেকে অন্য কারো প্রশংসা শুনতে তার বেশ খারাপ লাগছে। আজ অফিসে এসেছেন জিন বেগম, এই নিয়ে 2য় তলায় বেশ গুঞ্জন চলছে। তে তার ব্যাগটা ডেস্কে রাখার পর জিমিন এলো। সে তের কাঁধে হাত রেখে বলল, ম্যাম আইসে। আর তিনি বলছেন তুমি আসতেই স্যারের অফিস রুমে পাঠাতে। তে ঘুরেকুটি করলো, কেন? এতটুকুনি আমাদের বলা হয়েছে, তুমি তাড়াতাড়ি যাও। তে দরজা খুলে ভিতরে গেল। জিন বেগমের চেনা হাসিটা ঠোঁটে রেখে বলল, আমার কাছে এসো। জিন বেগম হাসলেন। সে তের মাথায় হাত রেখে সব খুলে বললেন। প্রথমে রাজি হয়নি তে, এ যেন চাঁদের স্পর্শে বামন। আরএম সাহেব থেকে ভাবতে একদিন দিলেন। তে উদাস হয়ে ফিরে এলো, নিজের জায়গায় বসলো। এগিয়ে এলো জিমিন সহ আরো 3 জন। জিমিন জিজ্ঞাসা করলো, ম্যাম তোমাকে বকাচকা করছে? তে মাথা নাড়ালো, ইশারার অর্থ না। বোগাম জিজ্ঞাসা করলো, এমন মুখ করে রেখেছো কেন? ম্যাডাম কি বললেন? তে স্পষ্ট গলায় বলল, তাদের ছেলেকে বিয়ে করার জন্য অনুরোধ করছেন এবং আমাকে ভাবার জন্য একদিন দিয়েছে। জিমিন খুশি হলো আর অমনি টের 2 হাত ধরে বলল, দেখেছো, ভালো মানুষের সাথে ভালো হয়। আজ না হলে 2 দিন পর আল্লাহ যত সময় ভালো কাজে ফল দেয়। আর হ্যাঁ, তোমার উত্তরটা হ্যাঁ হতে হবে, কিন্তু জীবন তোমাকে যা দেছে তা গ্রহণ করো। হঠাৎ সে বিয়েতে রাজি হবে কি করে? জাঙ্কুক কিছুতেই বিয়ে করবে না। তার মতে এই দেশের মেয়েরা বাইরের মেয়েদের মতন স্মার্ট নয়। সে তাদের সাথে সারা জীবন কাটাতে পারবে না। জিন বেগম রেগে যায়। নিজের মৃত্যুর ভয় দেখিয়ে জাঙ্কুককে
জাঙ্কুকে বিয়ের জন্য রাজি করাই। আয়াম সাহেব বললেন, এখানে মেয়ের ছবি, সময় নিয়ে দেখো। ছবি দেখার দরকার নেই, যাও। জাঙ্কুক ছবিটা ধরুনি আর দেখেওনি। পরের দিন সকালে গাড়িতে করে তের বাবার সঙ্গে দেখা করেন আরেম সাহেব। তিনি বলেন, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আপনি অনুমতি দিলে আমি বিয়ের ব্যবস্থা করতে চাই। সবিন সাহেব খুব মনোযোগ দিয়ে ছেলের ছবির দিকে তাকালেন, ভাঙা গলায় বললেন, আমার মেয়ে ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে, আপনার পরিবারে গেলে আমার মেয়েকে আর কষ্ট পেতে দেবেন না। গরিবের ঘরে যা রান্না হয়েছে আরেম সাহেব তাদের সঙ্গে পেট পুরে খাবার খান, তার মতো এমন সুস্বাদু রান্না তার বিশাল বহুল বাড়িতেও হয় না। আরেম সাহেব বললেন, বিয়ের পর এমন রান্না করে খাওয়াতে হবে। তে লজ্জা পেল। তে আজ অফিসে যায়নি। আরেম সাহেব বিয়ের তারিখ ঠিক করলেন। রুমে দরজা বন্ধ করে জাঙ্কুকের ছবির দিকে তাকালো সে। সেদিন এয়ারপোর্টে ভালো করে খেয়াল করেনি, আজ খুব কাছ থেকে তাকিয়ে দেখলো চোখের 1 ইঞ্চি নিচে ছোট্ট একটা কালো তিল আছে। রোজ বেগম গর্জন করে বললেন, বড় করে বউ হবে দেখে অহংকারে পা মাটিতে ফেলছে না, ঘরের বাইরে হ বলছি, কাজ কাম কর। বালিশের নিচে ছবিটা রেখে দিল তে। জিন বেগম তের সাথে সব কেনাকাটা সম্পূর্ণ করলেন। বিয়ের জন্য সবচেয়ে দামি ও সুন্দর পোশাক নিলেন জিন বেগম। তে থামিয়ে বলল, ম্যাম ম্যাম, এত দামি কাপড় কিনে টাকা নষ্ট করছেন কেন? জিন বেগম বলল, তুমি আমার একমাত্র ছেলের হবু বউ, তোমার সামনে এইসব কিছুই নয়। 2 দিন ধরে বিয়ের প্রয়োজনীয় সবকিছু কেনাকাটা করলেন জিন বেগম। জাঙ্কুক একবারও আসেনি। সে এইসবের প্রতি কোনো আগ্রহ দেখায় না। যেখানে বিয়েতে রাজি করানো হয় মায়ের মৃত্যু দেখিয়ে, সেখানে আগ্রহ দেখাবে কি করে? আরেম সাহেব তে ও তার পরিবারকে বিয়ের জন্য তার অন্য একটা বাড়িতে থাকতে দেন, আর বিয়ে সেই বাড়ি থেকেই হবে। সবিন সাহেব জানান বিয়ের পর তারা ঘরে ফিরবেন। রাত 10টায় জিন বেগম থেকে নামিয়ে দেয়। তে ভিতরে চলে গেল। বাবার সাথে দেখা করার পর রুমে এসে শুয়ে পড়ল। তে ভাবছে তাদের বিয়ের আর 1 সপ্তাহ বাকি আছে, কিন্তু লোকটা তার দিকে চোখও ফেটায়নি। বিয়ের জন্য এত কেনাকাটা চলছে, কিন্তু তাকে কোথাও দেখা যাচ্ছে না। বাড়িটার মানুষে ভরে গেছে। কিছু দূরে গান বাজছে। স্টেজে বসে আছে তে। স্টেজে এসে লোকজন তাকে হলুদ ছোঁয়াচ্ছে। রোজ বেগম এক জায়গায় বসে সবকিছু দেখছেন আর বসে বসে খাচ্ছেন। তে মাথা উঁচু করে দেখলো একজন গম্ভীর ব্যক্তিত্ব লোক 2 হাত চেপে ধরে তার পাশে বসে আছে। তে চোখ পিট করে দেখলো লোকটির 2 গালে হলুদ লেগে আছে। সব ভিডিও করছে 2 জন ক্যামেরাম্যান। তে সেইটা দেখে হাসার চেষ্টা করলো। জিমিন এলো। তের গালে হাত ছুঁয়ে সে ফিসফিস করে বলল, কংগ্রাচুলেশন প্রিয়। তে মুখ তুলে তাকালো। জাঙ্কুক গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, কখন শেষ হবে? এখানে বসে থাকতে বিরক্ত লাগছে। প্রশ্নটা ছিল মায়ের উদ্দেশ্যে, তাই তিনি বললেন, আরেকটু বাবা। বাড়ির উত্তর পাশে হচ্ছে, সেখানে বসে সবকিছু পর্যবেক্ষণ করছেন আরেম সাহেব। সকালে 2টা মেকআপ আর্টিস্ট এলেন, তারা তের মেকআপ করবে। জিন বেগম এসে সব দেখিয়ে বললেন কিভাবে মেকআপ করতে হবে। তারা সেইভাবে সাজাতে শুরু করে। চারিদিকে সানাই বাজছে। বিয়ের অনুষ্ঠান চলছে পুরা দমে। কাজী সাহেব আসলেন, তিনি বিয়ের ব্যবস্থা করলেন। তে মৃদু লজ্জা পেল। তে চোখ ছোট ছোট করে একবার জাঙ্কুকের দিকে তাকানোর চেষ্টা করলো। জাঙ্কুক ভুরুকুটলি করলো, গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। রাত 1:40। দরজা খোলা শব্দে চমকে উঠলো তে। জাঙ্কুক রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তে বিছানা থেকে নামলো। জাঙ্কুক তের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। তারপর স্থির পায়ে এগিয়ে এলো। সঙ্গে সঙ্গে তের হাতে কবজি ধরে বলল, কত টাকা লোভে বিয়ে করছিস? তোর মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি। কত টাকা নিচ্ছিস বল, আমি তার দ্বিগুণ দেবো। তে চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ক্ষিপ্ত গলায় বলল, এসব কি বলছেন? আপনি কি নেশা করছেন? চুপ কর আর কান্না থামা। কুমিরে কান্না করে আমার মনে জায়গা করে নিবি বলে মনে হয়? অসম্ভব, আমি তোকে স্ত্রী হিসাবে মেনে নেব না। আপনি আমার ব্যক্তিত্বের দিকে আঙুল তুলছেন। আমাকে পছন্দ না হলে বিয়ে করছেন কেন? জাঙ্কুক রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। আচমকায় তের গালে চড় মারে। মেঝেতে লুটিয়ে পড়ে তে। টেবিলে দুধের গ্লাস ছিল। তের হাতের স্পর্শে কাঁচটা মেঝেতে পড়ে ভেঙে যায় এবং ভাঙা কাছে হাত রাখতে রক্ত ঝরতে থাকে। তে তার হাত ধরে নিঃশব্দে কাঁদতে লাগে। জাঙ্কুক রাগে ক্ষোভে গর্জন করে বলল, আমার সামনে নাটক করবি না, নয়তো অবস্থা আরো খারাপ হবে। জানালা খোলাই, ঠান্ডা বাতাস আসছে ঘরে। তে ঠান্ডায় কাঁপছে। জাঙ্কুক বিছানায় ঘুমিয়ে আছে। তে বিছানায় যেতে সাহস পাচ্ছে না। কম্বল নিয়ে মেঝেতে বসে আছে। সকাল 6টা। জাঙ্কুকের ঘুম ভাঙলো। মাথা ব্যথা করছে। কতক্ষণ মাথায় হাত দিয়ে বিশ্রাম নিল। একজন মেয়েড নাস্তার জন্য ডাকতে এলো। জাঙ্কুক থেকে রুমের কোথাও দেখতে পেল না। তারপর নিচে গিয়ে তাকে কোথাও দেখতে পেল না। মায়ের কাছ থেকে শুনছে সে রান্নাঘরে আছে। জাঙ্কুক তার নাস্তা শেষ করলো। রুমে এসে কাপড় পাল্টাতে লাগলো বাইরে যাওয়ার জন্য। টি শার্টের হাতা ভাঁজ করে কোনো পর্যন্ত তুললো। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। সে রাতের সব ঘটনা ধীরে ধীরে মনে করতে লাগলো। মেয়েটির কোনো দোষ ছিল না। সে মাতাল অবস্থায় মেয়েটাকে অপমান করছে। হঠাৎ জাঙ্কুকের চোখ বন্ধ করে আলমারির দরজা বন্ধ করে দিল। কাজের বুয়া জেনি রান্নাঘরে এলো। তেকে দেখে মৃদু গলায় বলল, বৌমনি, ছোট দাদা বাবু তোমাকে ডাকছে। সঙ্গে সঙ্গে রুমে যেতে বলল। তে ক্ষীণ গলায় বলল, ছোট দাদা বাবু কে? জেনি হেসে উত্তর দিয়ে বলল, তোমার স্বামী।
তে কিছু বলে না, সে রুমের দিকে এগিয়ে গেল। জাঙ্কুক খাটে বসে আছে, তে সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলল, আমাকে ডাকছেন? গম্ভীর গলায় বলল জাঙ্কুক। তারপরে মাথা তুলে তের মুখের দিকে তাকালো, দৃঢ় কণ্ঠে বলল, কালকে রাতে তোমার হাত কেটে গেছে তাই না? দেখি কতটুকুনি কেটেছে। তে শাড়ির নিচ থেকে কাটা জায়গাটা দেখালো। জাঙ্কুক শান্তভাবে বলল, অনেকটা কেটে গেছে, ইনজেকশন নিতে হবে। তার কোনো প্রয়োজন নেই, এমনি ঠিক হয়ে যাবে। জাঙ্কুক রাগ দমন করে বলল, বেশি বছর? তে চুপ করে আছে। জাঙ্কুক নিজের হাতে ক্ষত পরিষ্কার করছে, তারপর সেই জায়গায় ব্যান্ডেজ করে। জাঙ্কুক প্রয়োজনীয় ওষুধ ও ইনজেকশন নিয়ে আসে। তে শক্ত হয়ে বসলো। জাঙ্কুক ইনজেকশন দিতে যাচ্ছে। তে চোখ বন্ধ করলো। জাঙ্কুক বলল, দুপুরে বৌভাত অনুষ্ঠান হবে, কেউ তোমার হাত দেখলে আমার অপমান হবে, তাই মানবতার খাতিরে করছি। এই জন্য ভেবো না তোমাকে স্ত্রীর মর্যাদা দেব। তে মাথা নিচু করে রইল, তারপর চলে গেল। জাঙ্কুক চাইতে তার সাথে তর্ক করুক, কিন্তু সে কিছু বলছে না, এই জন্য ওর রাগ দ্বিগুণ হচ্ছে। জাঙ্কুক ক্ষীণ কণ্ঠে বলল, তুমি একটা নিশ্চুপ আয়না, যা শুধু শোনে, কথা বলে না। জাঙ্কুক বিকালে বাড়ি থেকে বের হয় আর ফিরল রাত 2টোর দিকে। দরজা ভিজানো ছিল, তাই সহজে রুমে চলে গেল। রুমে আলো জ্বলছে, বিছানায় কাউকে শুয়ে থাকতে দেখলো। জাঙ্কুক মদ্যপান করছে, সে সম্পূর্ণ নেশাগ্রস্ত। জাঙ্কুক সাথে সাথে তার পায়ে হাত রাখে, তে কেঁপে উঠে বসলো। জাঙ্কুকের থেকে নেশার গন্ধ আসছে। তে সরে যেতে চাইলে জাঙ্কুক তার দিকে এগিয়ে আসে, এক হাত তুলে রাখে আর অন্য হাত তের গালে ছুঁয়ে বলল, বলো তোমার মধ্যে কি আছে? আমাকে তোমার দিকে টানছে, আমি নিজেকে শক্ত করে ধরে রাখতে পারছি না। জাঙ্কুক থামলো, তারপর এগিয়ে আসে তের মুখোমুখি। সে তের ঠোঁটে আলতো করে ছুঁয়ে বলল, তোমার এই ঠোঁটগুলো দেখলে আমার নেশা লাগে। সূর্যের প্রথম রোশনি জানালা দিয়ে এসে জাঙ্কুকের মুখে পড়লো। সে আস্তে আস্তে চোখ খুললো। হঠাৎ থেকে তার অনাবৃত বুকে দেখে সে লাফিয়ে উঠলো। জাঙ্কুক লক্ষ্য করলো তাদের কারো এক টুকরো কাপড় নেই। দুইজনে কম্বলের দুই কোণা টেনে নিল। জাঙ্কুক রাগান্বিত কণ্ঠে বকাঝকা করছে, রাতে তুমি আমার সাথে কি করছো? নেশাগ্রস্ত দেখে তুমি আমার ইজ্জত লুটে পুটে খেয়েছো? তে অবাক গলায় বলল, আমি কিছু করিনি, বিশ্বাস করুন, কিছু করনি। কাপড় কোথায়? তে চুপ করে আছে। জাঙ্কুক চিৎকার করে উঠলো, দূর হও আমার কাছ থেকে, আমি তোমার মুখও দেখতে চাই না। তে তাকালো, জিজ্ঞাসা করলো, এরকম অবস্থায়? জাঙ্কুক চোখ বন্ধ করলো। শাড়িটা খাটের নিচে পড়ে আছে, এক হাত দিয়ে তুলে তের দিকে বাড়ালো। জাঙ্কুক বিছানা ছেড়ে গোসল করে রুমে এসে তের কাপড় চোপড় ব্যাগে ভরে রাখলো আর সেখানে কয়েক লাখ টাকা রাখলো। ব্যাগটা তের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও তোমার জামা কাপড় আর টাকা, আশা করি এইগুলো নিয়ে আপনার জীবন ভালোই কাটবে। আর টাকার প্রয়োজন হলে আমাকে বলবা, আমি পাঠিয়ে দেব। তে তাকিয়ে আছে, হঠাৎ বলল, আমার অপরাধ? তুমি আমার ইজ্জত নিয়ে খেলেছো, তুমি আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করছো। আমি বলেছি আমি তোমাকে স্ত্রী হিসাবে মানি না, তবুও তুমি আমার কাছে এসেছো তোমার উদ্দেশ্য হাসিলের জন্য, আমার ঘুমের সুযোগ নিয়েছো, এইগুলোই যথেষ্ট। তে বুক ফিটে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। একজন পুরুষ যদি একজন নারীকে আত্মসম্মানে বারবার আঘাত করে, তবে ওই নারী তার জীবন থেকে ওই পুরুষকে সরিয়ে দিতে দ্বিতীয়বার ভাবে না। নিজেকে গুটিয়ে নিল তে, তারপর ব্যাগটা বিছানায় রেখে খালি হাতে ঘর থেকে বেরিয়ে গেল। আরএম সাহেব ড্রয়িং রুমে বসে আছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি অফিসে চলে যাবেন। তে তার সামনে দাঁড়িয়ে বলল, স্যার, আমি কি আবার আপনার পিএ পদে জয়েন করতে পারি? আরএম বিস্ময় হয় তের কথায় ও তার চোখে জল দেখে। তিনি বললেন, জাঙ্কুক তোমাকে কিছু বলেছে? না, বলে থামলো তে, তারপর শান্ত হয়ে বলল, সে আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারছে না। আমার এখন এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। বাড়ি ছেড়ে চলে যাবে কেন? তুমি এ বাড়ির বউ, আমি জাঙ্কুকের সাথে কথা বলছি। তে তাকে থামিয়ে বলল, এমন করবেন না স্যার, জোর করে যাই হোক সংসার হয় না, আমাকে যাওয়ার অনুমতি দিন। জাঙ্কুক দুই হাতে মাথা চেপে বসে আছে। বেলা বাড়ার সাথে সাথে তার আগের রাতে ঘটনা তার কাছে পরিষ্কার হতে থাকে। নিজের উপর রাগান্বিত হয়ে দেয়ালে ঘুষি মেরে নিজেকে শান্ত করলো। এভাবে কয়েকটা দিন কেটে গেল। জাঙ্কুক আর ফেরার কথা ভাবেনি। বাবার অফিসের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এখন সে প্রতিদিন দেখে দেখে মেয়েটিকে নতুন করে চেনে। আরএম সাহেব মেয়েটিকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করেন এবং কয়েকটি কারণ সে নিজের চোখেই দেখলো। বিশ্বস্ত লোকদের বিশ্বাস করতে দোষের কিছু নেই। আরএম সাহেবের অনুপস্থিতিতে জাঙ্কুকের বিয়েতে তাকে বেশিরভাগ সময় জাঙ্কুকের কাছাকাছি থাকতে হয়। এইভাবে আরো কয়েকটা দিন কেটে গেল।
তে জাঙ্কুককে দেখতে চায় না, এই কারণে তে পদত্যাগপত্র ও ডিভোর্স পেপার নিয়ে জাঙ্কুকের অফিসে আসে। একটু ঝুঁকে দুইটি কাগজ টেবিলে রেখে সোজা হয়ে উঠে দাঁড়ালো তে। জাঙ্কুক ভুঁড়ি কুটলি করলো। সে কাগজগুলোর দিকে তাকিয়ে তের মুখের দিকে তাকালো। তার চোখের ভাষা বলছে সে জানতে চায় কাগজ দুটো কিসের। প্রথম কাগজটা আমার পদত্যাগের পত্র, আমি এই চাকরি থেকে পদত্যাগ করতে চাই। আর দ্বিতীয়টা হলো ডিভোর্স পেপার, এই কাগজটি আমাদের সম্পর্ক শেষ করে দেবে। জাঙ্কুক তার চোয়াল শক্ত করলো, চেয়ার ছেড়ে তের মুখোমুখি এসে দাঁড়ালো। জাঙ্কুক হঠাৎ করে দুইটি কাগজ ছিঁড়ে ফেললো। তে হাত শক্ত করে ধরে বলল, তোর সাহস হলো কি করে আমাকে ডিভোর্স দেওয়ার? তুই ছটফট করে বলল, আমার হাত ছাড়ুন, আমার ব্যথা লাগছে, আমাকে যেতে দিন। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, পৃথিবীর কোনো কিছু বিনিময়ে তোকে যেতে দেব না। কেন? তে চিৎকার করে বলল, তুই আমার বউ, তোর ওপর শুধু আমার অধিকার। আমি আর কতটা ঝুঁকলে তুই বুঝবি আমি তোকে ভালোবাসতে চাই। তোমার সাথে যে অন্যায় করেছি তার জন্য তুমি যে শাস্তি দেবে আমি তা মাথা ফেটে নেব, তবুও আমি তোমাকে চাই। তে ইতস্তত করে বলল, কিন্তু ডিভোর্স পেপার আমি ওই 2 টাকার কাগজ মানি না, 10টা দিলেও ছিঁড়ে ফেলবো। জাঙ্কুক তার প্রিয়সীকে নিজের বুকে আগলিয়ে নেয়। সব মানবিমান এখানেই শেষ হয়ে যায়। 1 বছর পর হসপিটালের বেডে ছটফট করছে তে। কিছুক্ষণ পর ডক্টরের কোলে সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ একটি ফুটফুটে কন্যা সন্তান নিয়ে বেরিয়ে আসে ডক্টর। জাঙ্কুকের কোলে দিয়ে বলে, কংগ্রেচুলেশন জাঙ্কুক, তোমার একটি ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। জাঙ্কুক বেবিটাকে কোলে নিয়ে ডক্টরকে জিজ্ঞাসা করে, ডক্টর আমাতে কেমন আছে? আলহামদুলিল্লাহ, তে অনেক ভালো আছে, তুমি গিয়ে দেখা করে আসতে পারো। জাঙ্কুক কিছু না বলে কেবিনের মধ্যে চলে যায় আর তের কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে বলতে থাকে, আজকে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা অনুভূতির সাথে পরিচয় করে দেওয়ার জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ জান। আই লাভ ইউ জান, আই লাভ ইউ, আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আই লাভ ইউ টু জাঙ্কুক। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়। এইভাবেই আমাদের গল্পটা শেষ হয়। প্রত্যেকটা ভালোবাসা এভাবে পূর্ণতা পাক।